আমার ছোট মেয়ের বয়স হবে 15। আমি ওকে এখনই বিয়ে দেব না চাচা। এত বড়লোক বাড়ির প্রস্তাব ফিরাইয়া দিবা? বোঝা কথা কইলা বক্কর। গড়ে আমার বিয়ের যোগ্য আরও একটা মেয়ে আছে, তাকে রেখে ছোট মেয়েকে বিয়ে দেই কি করে? কাসেম ঘটক মুখ কালো করলেন, মুখের ভিতরে একগাদা পান। তিনি লাল দাঁতগুলো বের করে বললেন, তোমার ছোট মাইয়ারে পছন্দ করছে ওনারা, মাইয়ারে সুখে রাখবো, বুঝো না কেন? এত সুখ দরকার নাই, আপনি এখন যান, আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। কাশেম চাচা নিজের রাস্তা ধরলেন, একবার পিছু ফিরে বললেন, আরেকবার ভাইবা দেখো বক্কর, সোনায় ঢাইকা থাকবো তোমার মাইয়া, এত সুখ টিনের ঘরে পাইব না। বক্কর পরাজি বিরক্ত হয়ে বাজারের রাস্তা ধরলেন। পাশের গ্রাম থেকে তার ছোট মেয়ের বিয়ের প্রস্তাব এসেছে, খানদানি বংশ, তবে তিনি চান না ছোট মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে। গরমে গ্রামের মানুষ অতিষ্ঠ প্রায়। বিকেলবেলা গাছের নিচে কিংবা পুকুর ঘাটের পাড়ে বসে আছেন অনেকেই। আজ তুলনামূলক একটু বেশি গরম পড়েছে। ফিরোজা বেগম সবে রান্না সেরেই পাকঘর থেকে বের হলেন। মাটির ঘরের সামনে তার ছোট ছেলে ফাহাদ খেলনা দিয়ে খেলছে। তিনি মৃদু হেসে কপালের ঘাম শাড়ির আঁচল দিয়ে ঘরে মুছে ঢুকলেন। চারপাশে চোখ বুলিয়ে দুই মেয়েকে খুঁজেও পেলেন না। কপাল কুঁচকে এলো তার। তিনি ঘর থেকে বেরিয়ে গলা ছেড়ে ডেকে উঠলেন মেয়েকে, ময়ূরী, কই তুই? খানিকক্ষণ পর বাড়ির পিছন দিক থেকে এক কিশোরী মেয়ের পায়ের নুপুরের শব্দ কানে ভেসে এলো। তিনি পাশ ফিরে তাকাতেই ময়ূরী খিলখিল করে হেসে উঠল। হাতের শাপলাগুলো দেখিয়ে বলল, মা, পুকুরে শাপলা ফুটেছে, দেখেছো তুমি? ফিরোজা বেগম চাপা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের নিকট এগিয়ে এলেন। মেয়েকে ভালো করে পর্যবেক্ষণ করে কোমরে হাত রেখে রাগ দেখিয়ে বললেন, পুকুরে কেন নেমেছিলি? মধু কোথায়? আপাত বাড়িতে নেই মা। সে ডঙ্গি গেছে কই? ময়ূরী জানে না বোন কোথায় গেছে। সে শাপলাগুলো ছোট ভাইয়ের সামনে রেখে উঠোনে সোজা হয়ে দাঁড়ালো। কলপাড়ের দিকে যেতে গিয়ে আবারও পিছু ফিরে মায়ের ক্লান্ত বদন পানে তাকিয়ে বলল, ও মা, আমাকে একটা কাপড় বের করে দাও ঘর থেকে। ফিরোজা বেগম বিরক্ত হয়ে ঘরে ঢুকলেন। মেয়ের জন্য একটা কাপড় বের করে কলপাড়ে দিয়ে এলেন। ময়ূরী গোসল সেরে বের হলো। ছোট ভাই ফাহাদ বোনকে দেখে গুটি গুটি পায়ে এগিয়ে এলো উঠোনের মাঝখানে। ময়ূরী ভেজা জামা কাপড়গুলো দড়িতে ছড়িয়ে দিচ্ছিল। হঠাৎ শাড়ির আঁচলে টান লাগায় মাথা নিচু করলো। ছোট ভাইকে অমন মায়া মায়া চোখে ঠোঁট ফুলিয়ে তাকিয়ে থাকতে দেখে মুচকি হেসে কোলে তুলে নিল। গায়ে জায়গায় জায়গায় মাটি লেগে আছে। সে ভাইয়ের গাল টেনে দিয়ে বলল, তোকে কতবার পরিষ্কার করে দিব ভাই, এত মাটি দিয়ে খেলিস কেন? ফাহাদ বোনের গলা জড়িয়ে ধরে গালে চট্ট করে চুমু খেলো। ময়ূরী হাসল। বাচ্চাটা বলল, তুমি গোসল করছো? ময়ূরী মাথা নাড়ল। ফাহাদ বলল, চলো বাহিরে ঘুরতে যাই। ফিরোজা বেগম শলার ঝাড়ু হাতে নিয়ে মগে করে পানি নিয়ে একটু একটু করে উঠোনে ছিটিয়ে দিচ্ছিলেন। ছেলের কথা কানে আসতে বললেন, খবরদার, কেউ বাড়ির বাহিরে পা রাখবি না, তোর আব্বা জানলে রাগ করবেন। ময়ূরী লক্ষ্মী মেয়ের মতন মাথা নেড়ে ভাইকে নিয়ে তাদের বাড়ির পুকুর পাড়ে এলো। পুকুর পাড়ে বড় একটা জাম গাছ আছে, আর সেই গাছে ময়ূরীর আব্বা একটা দোলনা বেঁধে দিয়েছেন। পুকুরের এক কোণায় তাদের ছোট একটা নৌকা বাঁধা। ময়ূরীদের বাড়িটা বেশি বড় নয়, এই তো বাড়ির পাশে একটা ছোট পুকুর, উল্টো পাশে সবজির বাগান, আর বাড়িতে টিনের দুটো মাঝারি সাইজের ঘর, আর রান্নাঘরের সামনে একটা মাটির ছোট ঘর। মাঝে আছে উঠোন। কোনো রকম মাটির ঘরের ছোট্ট একটা সোনার সংসার। ময়ূরীর বাবা বক্কর পরাজয়। তিনি পেশায় কৃষক হলেও বাজারে তার একটা চায়ের দোকান আছে, সেটা তিনি রাতে চালান। সংসারটা ভীষণ ছোট। দুই মেয়ে এবং এক ছেলে নিয়ে দুজনের ছোট সংসার। বড় মেয়ে মধু, সে ইন্টার পরীক্ষা দিয়েছে এবার। ছোট মেয়ে পঞ্চদশী দিলরুবা, তবে ভালোবেসে সবাই ময়ূরী বলে ডাকে। সে 10ম শ্রেণীর ছাত্রী। আর একমাত্র ছেলে ফাহাদ, সে বাচ্চা বলতে গেলে একটা বিচ্ছু, বয়স সবে মাত্র 3। ময়ূরী ভাইকে নিয়ে দোলনায় বসলো। ফিরোজা বেগমের কিছু মনে পড়তে তিনি উঠোন ঝাড়ু দিতে দিতে আর চোখের ছেলে মেয়েদের দিকে তাকিয়ে বললেন, ময়ূরী, তোর আব্বা তো আজকে ক্ষেত দেখতে যায়নি। বাইকে নিয়ে একটু পেছনের রাস্তা দিয়ে দক্ষিণ দিকের ক্ষেতে গিয়ে দেখ তোর আব্বা কোথায় আছে। ময়ূরী মাথা নাড়িয়ে ভাইকে কোলে তুলে নিল। বাগান পেরিয়ে বাড়ি থেকে বের হয়ে গ্রামের সরু রাস্তা ধরে দক্ষিণ পাড়ের ক্ষেতের দিকে রওনা হলো। তাদের মোট 4টা ক্ষেত, একটা দক্ষিণ পাড়া, একটা চেয়ারম্যান বাড়ির পাশে, আর বাকি দুটো চেয়ারম্যান বাড়ির পেছনে। সে জায়গাগুলো বিশাল বড়। ময়ূরী ক্ষেতের কাছে গিয়ে চারপাশে চোখ ভোলালো। ধান ক্ষেতের মাথায় হালকা বাতাস দুলছে, কিন্তু তার বাবার কোথাও দেখা নেই। সে ফাহাদকে কোলে নিয়ে ক্ষেতের ধার ধরে হাঁটতে লাগলো। ফাহাদ মাঝে মাঝে বোনের গলা জড়িয়ে ধরে বলছে,
আব্বা, ওই আপা। ময়ূরী মৃদু হেসেই বলল, আব্বা তো মনে হয় বাড়ি চলে গেছে ভাই, আমরা হয়তো দেখিনি। ঠিক তখনই দূরের মোড় ঘুরে চেয়ারম্যান সাহেব হেঁটে আসছিলেন। তার সঙ্গে আরও কয়েকজন সম্মানিত লোক, পরনে ঝকঝকে পাজামা পাঞ্জাবি। সামনের লোকজনের হাতে পানের ডালা, ফল আর নানান প্যাকেট। ময়ূরী দ্রুত রাস্তার পাশে সরে গিয়ে দাঁড়ালো যেন তাদের চলাচলে অসুবিধা না হয়। ফাহাদ হাত নেড়ে হেসে বলল, আপা, কত মানুষ। চেয়ারম্যান সাহেব মেয়েটিকে দেখে পা থামালেন। চোখে মৃদু কুচকে তাকিয়ে বললেন, এই সময় খেতে কি করছিস? ময়ূরী ভদ্রভাবে মাথা নিচু করে ফেলল। ফাহাদ ততক্ষণে বোনের কোল থেকে হাত ছড়ে সবাইকে দেখছে। বোনের মাথার কাপড় টেনে ধরেছে। চেয়ারম্যান সাহেবের দৃষ্টি কিছুটা স্থির হয়ে গেল ময়ূরীর উপর। ময়ূরী ইতস্ত করে বলল, জি দাদা, আম্মা পাঠালো আব্বাকে দেখতে। খেতেই আছেন ভেবেছিলেন। তোর আব্বা তো বাজারে গেছে, আসার সময় দেখা হয়েছিল। বাড়ি যা। লোকজনের ভিড় সামনের দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু চেয়ারম্যান সাহেব পিছনে ফিরে একবার দীর্ঘক্ষণ ময়ূরীর দিকে তাকিয়ে রইলেন। ময়ূরের বুকের ভিতর কেমন একটা অস্বস্তি খেলে গেল। সে দ্রুত ফাহাদকে বুকে জড়িয়ে নিয়ে বাড়ির পথ ধরল। ময়ূরী বাড়ি ফিরে দেখলো মধু পুকুর পাড়ে বসে গুনগুন করে গান গাইছে। আম্মা বোধহয় বাড়িতে নেই। ময়ূরী গুটি গুটি পায়ে মধুর নিকট এগিয়ে এলো। ডাগর ডাগর চোখে বোনের কাণ্ড দেখে অবাক স্বরে বলল, তুই কইছিলি আপা? আমি পুরো গ্রাম খুঁজে এলাম তোকে। সামনে বসা মধু মায়াবী মুখে মিষ্টি হাসি টানল। ইশারায় কাছে যেতে বলল। ময়ূরী ভাইকে নিয়ে পুকুরের সিঁড়িতে বসতে মধু ফিসফিস করে বলল, রাজু ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। রাজু ভাইয়ের সাথে দেখা করতে কেন গিয়েছিলি? মধু লাজুক হাসল। ওনার কোনা মুচড়ে বলল, তুই বুঝবি না। ময়ূরী ব্রু কুচকে বোনের লজ্জারাঙা মুখশ্রী দেখে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। হঠাৎই বোনকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করল, তোরা প্রেম করিস তাই না? আম্মা জানলে তোর ফাঁসা লাল করবে। মধু তড়িগড়ি করে ময়ূরীর মুখ চেপে ধরল। ছোট ভাইয়ের সামনে কিছু বলা মানে আম্মার কানে সে খবর পৌঁছে যাওয়া। ফাহাদ ফিটফিট করে বড় বোনের দিকে তাকিয়ে বলল, তুমি আবার মুখ ধরছো কেন? মধু শুকনো ডোক গিলল। মেয়েটার ঘাম ছুটে গেছে ভয়ে। ময়ূরী উঠে দাঁড়ালো, একবার বোনের দিকে আর চোখে তাকিয়ে গলা শক্ত করে বলল, দংশের খেলায় নামিস না আপা। বাইকে নিয়ে ঘরে এসে ঘরে লাইট জ্বালিয়ে বাবার জন্য কলসেপে জগ ভর্তি করে পানি এনে ঠান্ডা শরবত বানিয়ে রাখল সে। রাতে বক্কর বাড়ি ফিরলেন বেশ রাত করে। ছেলে মেয়েগুলো ঘুমিয়ে গেছে। ফিরোজা বেগম চিন্তিত ছিলেন ভীষণ। স্বামীকে বাড়ি ফিরতে দেখে যেন প্রাণ ফিরে পেলেন। বক্কর কলপাট থেকে পরিষ্কার হয়ে ঘরে ঢুকলেন। তার প্যাকাশে মুখশ্রী দেখে ফিরোজা বেগম বললেন, কি হয়েছে? এত রাত করে বাড়ি ফিরলে কেন? বক্কর দীর্ঘশ্বাস ফেলে ফ্যানের নিচে বসলেন। বললেন, বাজারও বোধহয় দোকানটা রাখতে পারবো না। কাল রাতের দোকানের সব জিনিস চুরি হয়ে গেছে। ফিরোজা বেগম আটকে উঠলেন। কিছুটা উচ্চস্বরে বললেন, এটা কি বলছো তুমি? চুরি হয়ে গেছে মানে? হ্যাঁ, চুরি হয়েছে। কে করলো এই কাজ? চায়ের দোকানে আর কি বা আছে চুরি করার? নিশ্চিত কচি চুরি করছে। ভাবছি কালই চেয়ারম্যান বাড়ি যাব, বিচার না দিলেই নয়। শহর থেকে চেয়ারম্যান বাড়ির ছেলে মিসবা তাহসিন সওদাগর ফিরেছে আজ। চাকরির সুবাদে সে ঢাকায় থাকে। গত বছর কোরবানি ঈদে এসেছিল। তারপর যে গ্রাম ছাড়লো আর পা বাড়ালো না এদিকে। চেয়ারম্যান বাড়ি হয়েছে লেগে গেছে। জমিদারদের মতো বিশাল বাড়িখানায় আজ মানুষ দিয়ে গিজ করছে। তাহসিন এসেছে বোনের বিয়ের জন্য। আজ পাত্রপক্ষ বোনকে দেখতে আসবে। আত্মীয়দের মধ্যে বিয়ে হচ্ছে বিধে তেমন কোনো চাপ নেই। তাহসিনের সাথে খালাতো ভাই আদনানও এসেছে। তারা দুজনেই ঢাকায় থাকে। এত রাস্তা জার্নি করে দুজনেই বেশ ক্লান্ত এখন। তাহসিনের মা অনুরিমা বেগম দুপুরের খাবার সার্ভ করছেন। তাহসিন ও আদনান ফ্রেশ হয়ে সবে খেতে বসেছে। নুপুর ভাইয়ের পাশে বসে আর চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, ভাই, তুমি আবার অনেক দিন থাকবে না? তাহসিন খাওয়ার মাঝে গম্ভীর কণ্ঠে বলল, আসি। নুপুর খুশিতে গদগদ হয়ে বলল, তাহলে এবার একেবারে বিয়েটা করেই গ্রাম ছাড়বে? তাহসিন কোনো জবাব দিল না। নুপুর মুখ বাঁকিয়ে আদনানের দিকে তাকালো। আদনান দিন দুনিয়া বলে খাওয়ায় মনোযোগ দিয়েছে। নুপুর নাক ছিটকে বলল, আদনান ভাই, তুমি এমন গরুর মতো খাচ্ছ কেন? আদনান বিরক্ত হয়ে নুপুরের দিকে তাকালো। তোর কি সমস্যা? তোর ভাই করল্লা খাইয়ে খাইয়ে আমার পেট খারাপ বানিয়ে ফেলেছে। কতদিন পর একটু ভালো মন্দ খাচ্ছি, তুই জানিস? ভাই তোমাকে করল্লা কেন খাওয়ায়? তোর ভাই 3 বেলা করলা দিয়ে ভাত খায়। শালা কিপটা, বাজারে গেলে কি যে কিনে তোর ধারণার বাহিরে। নুপুর নখ কামড়ে ভাইয়ের দিকে তাকালো। তার ভাই করলা খাওয়া শুরু করেছে কবে থেকে? ভাইয়ের গম্ভীর মুখ দেখে জিজ্ঞেস করার আর সাহস হলো না তার।
ছোট চাচার মেয়ে কনক কোত্থেকে যেন বাড়ি ফিরল। খাওয়ার ঘর থেকে কথোপকথন শব্দ কানে আসতেই উঁকি মেরে দেখলো তাহসিন এসেছে। খুশিতে চোখ দুটো চিকচিক করে উঠল। তাড়াহুড়ো করে ঘরের ভিতরে ঢুকতে গেলে নিচে পানি ভর্তি কলসির সাথে বাড়ি খেয়ে ঠাস করে নিচে পড়ে গেল। তার চিৎকারের শব্দ শুনে হতভম্ব হয়ে তাকালো সবাই দিকে। নূপুর দৌড়ে এলো নিকটে। অরুণিমা বেগম বিচলিত হয়ে কাছে আসতেই কনক ব্যথায় ডুকরে উঠল। নূপুর কনকের কোমরে হাত বুলিয়ে বলল, পড়ে গেলি কি করে? কনক কোমরে হাত রেখে নাক টেনে বলল, দরজার সামনে কলসি রেখেছে কে? আল্লাহ, আমার কোমরটা ভেঙেই গেল। নূপুর চিন্তিত হয়ে মায়ের দিকে তাকালো। অরুণিমা বেগম মেয়েকে সাহায্য নিয়ে কনককে উঠিয়ে টেবিলের সামনে চেয়ার এনে বসালেন। কনক নাক টেনে টেনে তাহসিনের দিকে তাকালো। তাহসিন চোখ তুলে একবারও তাকালো না তার দিকে। অভিমান হলো কনকের। অরুণিমা বেগম বললেন, কিরে, বেশি ব্যথা পেয়েছিস? কনক মাথা নাড়িয়ে বলল, খুব। দেখে শুনে হাঁটতে পারিস না? তিনি দীর্ঘশ্বাস পেলে তাহসিনকে বললেন, আব্বা, আর কিছু নিবা? তাহসিন মাথা নাড়িয়ে না করল। তিনি নূপুরকে বললেন, বাইদের কিছু লাগলে এগিয়ে দিস, আমি একটু আসছি। অরুণিমা বেগম খাওয়ার ঘর থেকে বেরিয়ে গেলে কনক তাহসিনের দিকে তাকায়। কিছুটা অভিমানী গলায় বলল, কেমন আছেন তাহসিন ভাই? তাহসিন আর চোখে তাকালো, বলে, আলহামদুলিল্লাহ। আপনি জিজ্ঞেস করবেন না আমি কেমন আছি? আদনান মাছ থেকে কথা কেটে বলল, ভালো না থাকার কি আছে? এমন বাদরের মতো মোস্তাচ্ছিস কেন? কনক রেগে তাকালো, নাক ফুলিয়ে বলল, আমি তোমার সাথে কথা বলছি না, তুমি কেন বাঁ হাত দিচ্ছ? বেয়াদব, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না? হঠাৎই তাহসিনের ফোনে একটা মেসেজ এলো। সে আর চোখে সেদিকে তাকিয়ে ওদের থামিয়ে দিল। হাত ধুয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আদনানকে বলল, খেয়ে আমার ঘরে আয়, দরকার আছে। সন্ধ্যার সময় বাড়ির বড় ছেলে মাহতাব সওদাগর ফিরল। সে বংশের বড় ছেলে, এবার এমপি হয়েছে, রাজনীতির সাথে জড়িত। লম্বা চওড়া শ্যামবর্ণের সুদর্শন পুরুষ, বয়স 33-এর ঘরে। তাহসিন ফিরেছে বলে সে তাহসিনের ঘরের দিকে রওনা হলো। তাহসিন কলে কথা বলছিল। মাহতাবের কণ্ঠ শুনতেই নিঃশব্দে কল কেটে দিল। মাহতাব বাইকে বুকে জড়িয়ে ধরতে তাহসিনও হাত রাখলো পিঠে। কি খবর তাহসিন? তাহসিন মৃদু হেসে জবাবে বলল, ভালোই চলছে। তোমার কি খবর ভাই? রাজনীতি নিয়ে আসি ভালোই, বাদ দে। খাইছিস রাতে? হ্যাঁ, তুমি খাওনি? খাইতে যাবো এখনই, পেটে ইঁদুর দৌড়াইতেছে, আমি খাইয়ে আসতেছি। তাহসিন মাথা নাড়িয়ে সম্মতি জানালো। মাহতাব প্রস্থান করতেই তাহসিনের কপালে ভাঁজ পড়ল। ঠোঁট কামড়ে কিছুক্ষণ নীরব থেকে কি যেন ভাবল। তারপর দীর্ঘশ্বাস পেলে পুনরায় কল আলাপে ব্যস্ত হলো। ভোর সকালে সবে আলো ফুটতে শুরু করেছে চারপাশে। আকাশে পাখিগুলো কিচিরমিচির শব্দ করে উড়ে বেড়াচ্ছে। চেয়ারম্যান বাড়ির বিশাল গেট পেরিয়ে বের হলো তাহসিন। প্রতিদিন সকালে তার হাঁটতে বের হওয়ার অভ্যেস আছে। প্রতিদিনের মতো আজও সে হাঁটতে বের হয়েছে। গায়ে হালকা ছাই রঙা একটা গেঞ্জি আর ট্রাউজার। সকালের মোহনায় পরিবেশ চোখ আটকে আসছিল। পশ্চিম দিকের পুকুর ঘাটের কাছে আসতে হঠাৎই পা থেমে গেল তার। কপালে ভাঁজ ফেলে ঘাটির সিঁড়ির দিকে নজর যেতেই দেখতে পেল একটা ছোট্ট বাচ্চা খিলখিল করে হাসছে। তার ঠিক সামনে এক অচেনা কিশোরী কন্যায় ভেজা গায়ে শাপলা ছিঁড়ে এনে বাচ্চাটার সামনে রাখছে। গাঢ় নীল রঙের শাড়িটা ভিজে গেছে। মাথার দুই পাশে বেনুনি গাঁথা লাল ফিতা দিয়ে, গালে এক অদ্ভুত রক্তিমা পা। মেয়েটা নিজেও বাচ্চাটার সাথে খিলখিল করে হাসছে। পায়ের নুপুরের শব্দে চারপাশটা অদ্ভুতভাবে থমকে আছে। তাহসিন কপাল কুঁচকে ফেলল। এই মেয়েটা কে? এই মেয়ের গ্রামের মেয়ে বলে তো মনে হচ্ছে না। চিনতে পারছে না সে। হঠাৎই মেয়েটা চোখ তুলে উপরে তাকালো। শ্যামবর্ণের অচেনা এক পুরুষকে দেখেই কিছুটা ঘাবড়ে গেল সে। দুজনের চোখে চোখ পড়তেই তাহসিন নিজেও যেন বিব্রত হলো খানিকটা। বাচ্চাটা তাহসিনকে দেখেই কেঁদে উঠল শব্দ করে। নীরবতা চিহ্ন করে বাচ্চাটার কান্নার শব্দ কানে গিয়ে বিঁধল। মেয়েটা চমকে ওঠে। বাইকে বুকে টেনে নিতে তাহসিন গম্ভীর কণ্ঠে বলল, কে তুমি? মেয়েটা শুকনো ডোক গিলে বাইকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে বাড়ির পথে পা বাড়ানোর সময় একবার পিছু ফিরে তাহসিনের কুঁচকে আসা চোখের দিকে তাকিয়ে বলল, দিলরুবা, আমি দিলরুবা ফরাজি। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে কিশোরী কন্যা। লিখেছেন হামিদা আক্তার ইবা। এটা গল্পের প্রথম অংশ। গল্পটির পরবর্তী অংশ পেতে কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।